বিশাল কাইতের হাতে গিয়ে দীপেন্দু পরিয়ে দিলেন। দল ও নেতা এইভাবেই হয়। বিশাল কাইত শুধু সিনিয়রিটি নয়, ম্যাচিওর গোলরক্ষক এবং পেছন থেকে দলকে নেতৃত্ব দেওয়া, এগুলোর কারণেই কিন্তু উনি একজন স্বাভাবিক নেতা। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। 2024 ISL এর যে লিগ চলছে, সেই লিগে সবুজ মেরুন ঘুড়ি উঠছে সবার উপরে। আর সেই ঘুড়ির লাটাইটা যে এই মুহূর্তে যার হাতে রয়েছে, মানে লাটাই যার হাতে থাকার কারণে ঘুড়িটা সব থেকে সুন্দরভাবে সবার উপরে উঠছে, তাকে নিয়ে আজকে আমরা আমাদের ফুটবলের আড্ডায় আলোচনা করব। নমস্কার। বাংলা ছবির একটা গান মনে পড়লো, যতই ঘুড়ি ওড়াও রাতে, লাটাই তো আমার হাতে। এখানে কিন্তু সন্ধ্যেবেলা থেকেই হাতে থাকে, 7:30 ম্যাচ থাকে বেশিরভাগ সময়। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আমি রৌনক, আমার সাথে রয়েছেন আমাদের সাইবদা, এবং এক্সট্রা টাইম বাংলার ফুটবল চ্যাট শো হচ্ছে, সেখানে ঘুড়ি নিয়ে আলোচনা হচ্ছে। ঘুড়ি খেলাটা ফুটবল, সেই ফুটবল খেলায় কাইট, বিশাল কাইট, বিশাল ঘুড়ি, কাইট মানে তো ছিল, কাইট মানে ছিল, সেই জাস্ট চিল কিন্তু সেটা চিল। কেন বিশাল কাইট নিয়ে আলোচনা করছি, আগেও তো করেছি, এখন কিন্তু খুব দরকার। তার কারণ বিশাল কাইত প্রত্যেক ম্যাচে, প্রত্যেক মুহূর্তে যা করে দেখাচ্ছেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। ওই যে ভারতের নীল জার্সি পরে যখন দলটা নামছে, তখন সেই দলেরও লাটাইটা তার হাতে থাকা উচিত। আমি সাইবদার কাছে আসবো। সাইবদা, আমি না মানে বিশাল কাইত নিয়ে কথা বলতে শুরু করতে, গত ম্যাচের ওই যে বক্সের বাঁ প্রান্ত থেকে ওই যে একটা সাইড ভলি শটটা যেভাবে সেভ দিল, আমার খালি চোখে ভাসছে। ইন্ডিয়ান কি এই রিফ্লেক্স আমরা দেখে থাকি এডারসনে, এই রিফ্লেক্স দেখে থাকি টিবো কোর্তুয়া। শুধু তাই না, সামনে টিবো কোর্তুয়া, এবার সামনে ধরো একজন প্লেয়ার ছিল, তুমি দেখো আই সাইটে প্রবলেম হচ্ছে, হবে স্বাভাবিক, কেননা যে শুট করছে তার কাছে পুরো দেখতে পাচ্ছে না, হয়তো কোনো একটা পা ব্লক, সেটা দেখতে পাচ্ছে না, কোনো একটা পা দেখতে পাচ্ছে না, হয়তো শুটিং ফুট অথবা তোমার নন কিকিং ফুট, কোনো একটা দেখতে পাচ্ছে না। তাহলে ব্যালেন্সটা কি করে বুঝবে কোন দিকে মারছে? তুমি দেখো সেখান থেকে ও যখন বলটা যখন বডিটা ক্রস করছে, ও তারপরে সিদ্ধান্ত নিয়ে যেমন কতটা রিফ্লেক্স হলে ওই বডিটা ওখানে ফেলা যায়, সেটা ডিফারেন্ট কোয়ালিটি। আর তুমি কি প্রশ্নটা কি এটাই যে আর কবে বিশাল কাইত ভারতীয় দলের 1 নম্বর গান লিখতে বলো, আমার গান আমি বলছি কি বলতো, মানে এটা ইনজাস্টিস হচ্ছে একেবারেই তাই। মানে জাস্টিস ফর বিশাল কাইত, এটা খুব ইম্পর্টেন্ট। মোহনবাগানের 7 জন প্লেয়ার ন্যাশনাল টিম খেলে বলে 8 জন খেলবে না, এটা তো হতে পারে না। এবং বিশাল কাইত তোমার টিমে গেলে 3 নম্বর গোলরক্ষক থাকে, তোমার এই জায়গাটা থেকে কিন্তু সরতে হবে। এবং গুরপ্রীত ইজ নাথিং বাট, মানে ও প্রপার সেরা সময়েও এইরকম খেলতে পারেনি। বিশাল কাইতের যে ফর্ম, যে স্ট্যামিনা এবং যে ফুটবলের আধুনিকতা কেন বলছি, কেননা পাটা খুব পরিষ্কার হওয়া জরুরি। এত পরিষ্কার পা ওর, তুমি যখন হুয়ান ফেরান্ডোর টিমে ও যেভাবে পেছন থেকে ফুটবল খেলাতো, তুমি আজকেও তুমি দেখো ওর যে পরিষ্কার পা, ও ইন্ডিয়ান ফুটবলের নয়ার। ওকে এই জায়গাতে যদি ওকে ঠিকঠাক সময়, একটা মানুষকে যদি ঠিকঠাক সময় ঠিক জিনিস না দাও না, সেটা অন্যায় হয়। গোল্ডেন গ্লাভস দিয়ে তুলে দিলাম, সে তো নিজে অর্জন করা, কিন্তু ন্যাশনাল টিমটা সে ডিজার্ভ করে, সেটা তো তোমার দিতে হবে। এবং জাতীয় দলের যা অবস্থা, সেখানে এত কোয়ালিটির একজন ফুটবলারকে বাইরে রেখে খেলাটা তো খুব গুরুতর অন্যায়। এবং তুমি তার সঙ্গে ধরো যে ইন্ডিয়ান ইম্পর্টেন্ট পজিশনগুলোয় তার আশিস রায় আগের দিন যে ফুটবল খেললো, তোমার আশিস রায়ের সঙ্গে আগের দিন বলছিলাম, আশিস রায়ের সঙ্গে মনবীরের যে ডানপ্রান্তিক জুটি, বা আশিক কুন্নিয়ানকে একটা নতুন জায়গায় যে কোচ খেলালেন, তার সঙ্গে যে লিস্টন কোলাসোর যে একটা অসম্ভব মেলবন্ধন, তার সঙ্গে তোমার
আপুইয়ার সঙ্গে তুমি দীপক টাংরি খেলাও অথবা তুমি অনিরুদ্ধ থাপা খেলাও, কটা ইন্ডিয়ান প্লেয়ার হলো? ন্যাশনাল টিমের কটা প্লেয়ার হলো? বিশাল কাইত 7। এত ইম্পর্টেন্ট পজিশনগুলো 7টা প্লেয়ার যদি একটা টিমের, আর ন্যাশনাল টিমের তো 3 দিন প্র্যাকটিস করে খেলতেন। সুভাষিস বোস, তার সঙ্গে সুভাষিস বোস, আমি সুভাষিস আগের দিন খেলেনি, তার জায়গায় খেলেছি। আমি সুভাষিস যদি খেলতো, সুভাষিস সেটা কোচ কিভাবে সুভাষিস থাকা অবস্থায় কিভাবে আশিক কুন্ডিয়ানকে বাদ দেবেন না লিস্টনকে বাদ দেবেন, কি কাকে কোন জায়গায় খেলাবেন কোচ, কারো না কারো যদি ইনজাস্টিস হবেই এই দলের যা কন্ডিশন। আমি ইন্ডিয়া টিমের কথা বলছি, আমার ইন্ডিয়া টিম নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, তুমি জানো তো যদি একটা টিমের যদি 6-7 জন ফুটবলার যদি কোনো টপ টিমের একটা প্লেয়ার হয়ে থাকে, মানে একটা ন্যাশনাল টিমের 6-7 জন প্লেয়ার যদি কোনো টপ টিমের প্লেয়ার হয়ে থাকে, সেটা সেই দলের উপকার। নতুন করে ছাংতের সঙ্গে তোমার আশিস রায়কে জুড়ে দিলাম, এ করে কোনো লাভ নেই। ওই 3 দিনে কম্বিনেশন তৈরি হয় না, ঠিক আছে? সেই কারণে ন্যাশনাল টিমের ফুটবলটাকে খুব জোড়াতালি মনে হয়। আর যখন ক্লাব দল যখন খেলতে নামে সেটা খুব হাই কোয়ালিটি, মানে গোটা পৃথিবী জুড়ে এটা। এবং এই জায়গা থেকে কিন্তু ইন্ডিয়াকে বেরোতে হবে এবং সেই বার করে সুস্থ সবল একটা জাতীয় দল, ঠিকঠাক প্রপার ফুটবল, এবং যে প্ল্যানিংয়ে মোহনবাগান খেলছে সেই প্ল্যানিংটা যদি ন্যাশনাল টিমে যদি ক্যারি হয়, 2-4টে প্লেয়ার চেঞ্জ তো অবশ্যই হবে, সেই জায়গায় যদি চেঞ্জ হয় এবং ঠিকঠাক প্রপারলি যদি হয়, আমার মনে হয় দেখো দুটোতেই ঠিকঠাক ব্যালেন্স হবে। এবং তার সঙ্গে এই বিশাল কাইতের প্রতি যে অবিচার, এটা নিয়ে ভাবা দরকার খুব। একদমই সাইদা, আমরা আরেকজন ফুটবলারের কথা মিস করে গেলাম, সাহাল আব্দুল সামাদ, তিনিও আগের দিন খেলেছেন। এইটাই সমস্যা, যে এটাই হচ্ছে মোহনবাগান। হ্যাঁ, এটা মোহনবাগান। তবে সাইদা, আমরা তো বর্তমান সময়ের কথা বলছি, বিশাল কাইতের কথা বলছি, জাতীয় দলের চান্স পাওয়া নিয়ে কথা বলছি। আমরা যদি মোহনবাগানের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে কথা বলি, কারণ আমি ইতিমধ্যেই দেখছি যে মোহনবাগান সমর্থকদের মধ্যে এই আলোচনাটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে বিশাল কাইত মোহনবাগানের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ গোলকিপারদের কি একজনের জায়গা করে নিয়েছেন ইতিমধ্যে। শোনো, অবশ্যই তুমি যদি একটু পেছন দিকে যাও, ধরো সংগ্রাম মুখার্জি, হেমন্ত ডোরা, তুমি যদি তনুময় বসু বা প্রতাপ ঘোষ, তার আগে যদি শিবাজি ব্যানার্জি, এরকম যদি বলি, এক একটা সময়ে মোহনবাগানে এক একজন গোলরক্ষক এসছেন যে দুর্গ আগলেছে, দুর্গ রক্ষা করেছে এবং সবসময় ন্যাশনাল টিম কলিং ছিল, ন্যাশনাল টিমের যোগ্যতর প্রতিদ্বন্দ্বী ছিল বা ন্যাশনাল টিম খেলেছে। এই ফুটবলারও তাই। মোহনবাগানের কিন্তু লিজেন্ড গোলরক্ষকদের তালিকায় অবশ্যই, এবং মোহনবাগানের স্তর থেকে ন্যাশনাল সর্বোচ্চ স্তরে মানে যাওয়ার যোগ্যতা এই গোলরক্ষকের আছে। আমি বলছি যোগ্যতা আছে। হেমন্ত ডোরা তো নিয়মিত ন্যাশনাল টিম খেলতেন, আমি সেই জায়গার কথা বলছি। বা সেই তনুময় বসু, সেই কোয়ালিটি কিন্তু এনার মধ্যে রয়েছে, কিন্তু আটকে যাচ্ছে ওখানে। কে গুরপ্রীত ভাই, কবে ঘি খেয়েছিলাম এখনো ঢেকুর তুলে যাব, এটা ফেলতে হবে, এই জিনিসটা আমাদের হাঁটাতে হবে, মাথা থেকে হাঁটাতে হবে। আমাদের ফুটবল এমন কিছু নয় যে লেজেন্ড পুষতে হবে, কারণ আমরা 125। আমাদের দেশে তো আর মেসি রোনাল্ডো নেই, আমাদের দেশে তো গোলের নিচে ম্যানুয়াল নয়ার দাঁড়ায়নি। তাহলে আমাদের দেশে যেটুকু আছে তার মধ্যে সেরাটা নিতে হবে। এখন কথা হচ্ছে, গুরপ্রীতের থেকে খাতায় কলমে যে কোনো সময় বিশাল কাইত বেটার ফুটবল খেলছে, কেন সে নয়? এই জায়গাটাতেই তো আমাদের সমস্যা হচ্ছে। যখন আমরা র্যাঙ্কিং এর দিকে তাকাই, এই প্রশ্নগুলো বারবার করে তৈরি হয়। একদমই তাই। এবং সেটা শেষ যদি ভারতীয় ম্যাচ দেখা যায়, সেখানে আমি নয় তাও এই লজিকটা ধরে নিলাম যে গুরপ্রীত প্রথম 5টা ম্যাচে ক্লিন শিট পেয়েছিল। এই জায়গাটা আমার আরও একটা বিষয়, যেটা আইএসএল এই যে গোল্ডেন গ্লাভস দেওয়া হয় ক্লিন শিট দেখে, আমরা ক্লিন শিটের সাথে সাথে আরও যে দক্ষতা একজন গোলরক্ষকের, সেইগুলো মানে বিচার করা উচিত। কারণ বিশাল কাইত হয়তো প্রথম কয়েকটা ম্যাচে গোল হজম করছিল, কিন্তু সেখানেও যা জাস্ট ক্রুশিয়াল সেভ দিয়েছে, এবং এই মুহূর্তে যে সেভগুলো দিয়ে চলছে, মোহনবাগান কিন্তু 4 নম্বর 5 নম্বর থাকতে পারে। আমি আগের দিনে অবশ্যই, আবার আগের দিনের ম্যাচটা যদি তুমি দেখো, কেননা মোহনবাগানে 2 জন বিদেশি নিয়ে খেলেনি সেন্টার ব্যাক, যেটা মোহামেডান ম্যাচ থেকে তারা খেলে আসছে এবং খুব প্রপার ওই জায়গাটা বিল্ড খুব ভালো হয়েছে। অপেক্ষাকৃত কম অভিজ্ঞ দীপেন্দু বিশ্বাস ওখানে ছিল, এবং আশিক কুনিয়ান বাঁদিকে। এই জায়গাগুলো মানে ব্যাক 4 নিয়ে তো একটা চিন্তা,
সেটা যে কোনো মোহনবাগান সমর্থকদের মধ্যে ছিল, অবশ্যই ছিল, আগের ম্যাচে তো ছিল অবশ্যই। কেউ যদি বলবে না আমার কিছু এসে যায় না, এখন এই জায়গা থেকে মোহনবাগানের একেবারে লাস্ট ডিফেন্সে দাঁড়িয়ে বিশাল কাইত যে কনফিডেন্সটা দিয়েছিল, সে কনফিডেন্সটা হচ্ছে এই যে আমি আছি, চিন্তা করিস না। তুমি দেখো এক বা একাধিক জায়গায় একের বিরুদ্ধে এক পরিস্থিতি, অন্তিম শট যেটা ফসকালেই গোল, রেজাল্টটা অন্যরকম হয়ে যাবে, সেখানে গোলরক্ষক কিন্তু গায়ে হাওয়া লাগিয়ে ঘোরেননি এবং একটা সম্পূর্ণ নতুন সেট আপ ডিফেন্স লাইনের, সেই সেট আপটাকে ও কনফিডেন্স দিয়েছে। তুমি বিশাল কাইতের উচ্চতাটা বুঝতে পারছো না, ব্যাপারটা বুঝতে পারছো? অবশ্যই, এবং মাঠ থেকে দেখলে আমরা দেখতে পাই যে যেভাবে কল করেন পিছন থেকে, সেটাও কিন্তু জানে সে পেহলে। আচ্ছা, আগের দিন নর্থ ইস্টে ম্যাচের সঙ্গে ক্যাপ্টেন কে ছিল? দিমিত্রি পেত্রাতোস, সবাই জানে, সবাই জানে। দিমিত্রি পেত্রাতোস উঠলেন, দিমিত্রি পেত্রাতোস উঠে গেলেন, ক্যাপ্টেনকে কি করে? ক্যাপ্টেন আম্বানটা তোমার দিমি পেত্রাতোস দীপেন্দু বিশ্বাসের হাতে দিয়ে গেলেন এবং ইঙ্গিত দিলেন বিশাল কাইত। বিশাল কাইতের হাতে গিয়ে দীপেন্দু পরিয়ে দিলেন। দল নেতা এইভাবেই হয়, দল নেতা এইভাবেই হয়। বিশাল কাইত শুধু সিনিয়রিটি নয়, ম্যাচিওর গোলরক্ষক এবং পেছন থেকে দলকে নেতৃত্ব দেওয়া, এগুলোর কারণেই কিন্তু উনি একজন স্বাভাবিক নেতা, এবং স্বাভাবিক নেতা স্বাভাবিক অধিনায়ক হলে দলের ডেপথ বাড়ে। সে কারণেই কিন্তু মোহনবাগান যদি যেদিন খুব খারাপ দিন যাবে, সবসময় খেলাতে সবসময় ভালো দিন যায় না, সেদিন কিন্তু কেউ না থাক, বিশাল কাইত থাকবে। একদমই তাই, এরপর আর কোনো কথার জায়গা নেই। বন্ধুরা, আপনাদের বিশাল কাইত নিয়ে কী কী মনে কথা চলছে কমেন্ট বক্সে জানাবেন। শ্রেষ্ঠ কমেন্ট থাকবে পিন কমেন্ট, এবং তার সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভালো লাগবে। বিশাল কাইত এমন একজন গোলরক্ষক যিনি কিন্তু যে কোনো দল নির্বিশেষে আমি দেখেছি প্রত্যেক সমর্থকই তাকে পছন্দ করেন। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকরাও কিন্তু বারংবার আওয়াজ তুলেছেন যে কেন বিশাল কাইত দেশের হয়ে খেলছেন না। আওয়াজ তুলতে থাকুন, কমেন্ট করতে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, নেক্সট টাইম বাংলা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইক এবং ফলো করবেন। অসংখ্য ধন্যবাদ। এক্সট্রা টাইম।